আমরা 1 থেকে 3 পর্যন্ত মডেল টেস্ট শেষ করেছি। আজকে হচ্ছে মডেল টেস্ট নাম্বার 4, বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য মডেল টেস্ট নাম্বার 4। এখন আপনারা যে মডেল টেস্ট বাসায় বসে দিচ্ছেন, এটা কি আপনাদের জন্য উপকারী নাকি অপকারী, বা আমি যেভাবে প্রশ্নগুলো সেট করি এটা কি ঠিক আছে নাকি কিভাবে সেট করব, প্রশ্ন কি বাড়িয়ে দিব, কোনো অপশন রাখবো নাকি রাখবো না। মানে হচ্ছে 13টি প্রশ্ন থেকে আমি কি 7টা প্রশ্ন দিব নাকি 7টা প্রশ্ন থেকে 7টা প্রশ্নেরই আপনি আনসার করবেন। অনেকে আবার কমেন্ট করেছেন যে দাদা বাংলায় লিখলে ভালো হয়। আমি আসলে লিখবো ইংলিশে, কিন্তু বাংলাটা আমি খুব সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করব, কারণ ইংলিশে লিখলে একটু সহজ হয়। মানে ইংলিশের সাথে সাথে আমি বাংলাটা বলে দিব, ঠিক আছে বিষয়টা। আর যদি বাংলা লিখি ইংলিশে যদি বলে দিই তাহলে একটু কঠিন হয়ে যায়। তো ইংলিশ লিখি, বাংলায় আপনারা বুঝে নেবেন বা আমি বাংলায় করে দিব। এখন কথা হচ্ছে যে আমি তাহলে আজকে মডেল টেস্ট নাম্বার 4-এ আপনাদেরকে 7টি প্রশ্ন দিব। 7টি প্রশ্নের মধ্যে আপনারা 7টি প্রশ্নের উত্তর দিবেন। প্রশ্নগুলো খুব সহজ হবে, আর এটার একটাই উদ্দেশ্য, যেহেতু বার কাউন্সিল লিখিত পরীক্ষা আমাদের চলে আসছে, আমরা যেন ঘরে বসে, যেহেতু কোচিং সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরা যেন ঘরে বসে 4 ঘন্টা সময় বের করে পরীক্ষাটা দিতে পারি। আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারি যে আমরা কেমন প্রস্তুতি নিছি। এখন আপনি যদি পরীক্ষা না দেন, কোনো কোশ্চেন যদি সলভ না করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার প্রস্তুতি কেমন। আরেকটা বিষয়, আপনি যখন একটা সাবজেক্ট পড়তে থাকেন তখন আপনার কাছে মনে হয় যে এই সাবজেক্টের আপনি সব পারেন। ওই সাবজেক্ট পড়ার পরে যখন আপনি অন্য সাবজেক্ট পড়তে যান এবং পূর্বের সাবজেক্টে ফিরে আসেন, তখন কিন্তু আপনার কাছে কঠিন মনে হয়। ঠিক তেমনিভাবে আমি যখন 7টি সাবজেক্টের প্রশ্ন বোর্ডে দিব, 7টা প্রশ্ন দিব, তখন কিন্তু 7টা সাবজেক্টের উপর আপনার ধারণা চলে আসবে, বা আপনি একসাথে 7টা সাবজেক্টের বিষয়গুলো পারতেছেন কিনা। মানে আপনি নিজেই মনে করেন যে আপনার নিজের পরীক্ষক। মানে আপনি যখন দেখবেন যে একসাথে 7টা সাবজেক্টের প্রশ্নগুলো আপনি ভালোভাবে পারতেছেন আমার মডেল টেস্ট নাম্বার 4 থেকে, তখন আপনার মনে হবে যে না, আমি মনে হয় যে বার কাউন্সিল লিখিত পরীক্ষায় পাশ করব। এই যে আমি মনে হয় যে বার কাউন্সিল লিখিত পরীক্ষায় পাশ করব, এই চেষ্টাটার জন্যই হচ্ছে মডেল টেস্ট নাম্বার 4। মানে ধারাবাহিকভাবে আমি মডেল টেস্ট নাম্বার 10 পর্যন্ত দিব। অলরেডি 3টা মডেল টেস্ট আমি দিয়েছি, আপনারা পেয়েছেন এবং অনেকেই অংশগ্রহণ করেছেন। যারা অংশগ্রহণ করেছেন আমি এখানে দাঁড়িয়ে বলতেছি তারা পাশ করবেন, কারণ তাদের সিনসিয়ারিটি, কারণ তাদের আন্তরিকতা, কারণ তাদের পরিশ্রম, কারণ তারা কোশ্চেন প্যাটার্ন বোঝার চেষ্টা করতেছে। আমার অনুরোধ থাকবে আপনারা সবাই এই চেষ্টাটুকু বাসায় অন্তত করুন 4 ঘন্টা সময় বের করে, কারণ আপনাকে সময় দিবে বার কাউন্সিল রিটেন পরীক্ষায় 4 ঘন্টা। আপনার জন্য সময় বরাদ্দ থাকবে 4 ঘন্টা, নম্বর বরাদ্দ থাকবে 100। আপনাকে উত্তর করতে হবে 13টি প্রশ্ন থেকে 7টি প্রশ্নের। আপনাকে ওখানে অপশন দেওয়া থাকবে। আজকে যে আমরা মডেল টেস্টে দেখব এখানে কোনো অপশন থাকবে না। এখন আমি 7টি সাবজেক্ট থেকে 7টি প্রশ্ন আপনাদেরকে দিব। প্রথম প্রশ্ন হচ্ছে ডিফারেন্সেস, মানে পার্থক্য বিটুইন রেস জুডিকেটা অ্যান্ড রেস সাবজুডিস। মানে আপনি পার্থক্য লিখবেন রেস জুডিকেটা এবং রেস সাবজুডিসের মধ্যে। এটার সাথে থাকবে হোয়াট ডু ইউ মিন বাই শুটস অফ সিভিল নেচার। মানে আপনি শুটস অফ সিভিল নেচার মানে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে আপনি কি বুঝেন। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে ডিফারেন্সেস বিটুইন রেস সাবজুডিস অ্যান্ড রেস জুডিকেটা, মানে রেস জুডিকেটা এবং রেস সাবজুডিসের মধ্যে পার্থক্য কি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হোয়াট ইউ মিন, আপনি কি বুঝেন বাই শুটস
মোকদ্দমা দ্বারা অফ সিভিল নেচার, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা দ্বারা আপনি কি বুঝেন? আমি সাথে সাথে বাংলাটা করে দিচ্ছি, যারা বাংলায় লিখবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডেসক্রাইব, লিখুন পাওয়ার অফ অ্যাপিলেট কোর্ট, মানে হচ্ছে আপিল আদালতের পাওয়ারগুলো লিখেন বা আপিল আদালতের ক্ষমতাগুলো লিখেন। তারপর হচ্ছে হোয়াট ইজ ডিক্রি, ডিক্রি কাকে বলে? ডিফারেন্সেস বিটুইন ডিক্রি অ্যান্ড অর্ডার, মানে হচ্ছে ডেসক্রাইব পাওয়ার অফ অ্যাপিলেট কোর্ট, আপিল আদালতের ক্ষমতা লিখুন। হোয়াট ইজ ডিক্রি, ডিক্রি কাকে বলে? ডিফারেন্সেস বিটুইন ডিক্রি অ্যান্ড অর্ডার, আপনি পার্থক্য লিখবেন ডিক্রি এবং অর্ডারের মধ্যে। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে অবজেক্টস, মানে উদ্দেশ্য অফ এসআর অ্যাক্ট 1877, মানে হচ্ছে অবজেক্টস অফ এসআর অ্যাক্ট মানে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উদ্দেশ্যগুলো লিখুন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের উদ্দেশ্যগুলো লিখুন। তারপর হচ্ছে হোয়েন পার্মানেন্ট ইনজাংশন is granted under SR Act 1877, মানে হচ্ছে অবজেক্টস অফ এসআর অ্যাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইনের উদ্দেশ্যগুলো কি কি? when permanent injunction, কখন স্থায়ী নিষেধাজ্ঞা is granted, মঞ্জুর করা হয়, আন্ডার এসআর অ্যাক্ট 1877, মানে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের আইন অনুসারে কখন স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় এবং একই সাথে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উদ্দেশ্য। তাহলে আমাদের 3টি প্রশ্ন গেল। আপনারা এই প্রশ্নগুলো কি করবেন? একটা খাতায় লিখবেন। যারা বাংলায় পরীক্ষা দিবেন তারা এটাকে ট্রান্সলেট করে আমি যেভাবে বলে দিলাম সেটা বাংলায় খাতায় লিখে নেবেন। আর যারা ইংলিশে দিবেন তারা একসাথে 7টা প্রশ্ন সাজাবেন, সাজিয়ে একটা টাইম বের করে, মানে আগে সাজাবেন, তারপর টাইম বের করে আপনার যখন সময় হয় তখন আপনি 4 ঘন্টা সময় বের করে একটানা পরীক্ষা দিবেন। একটানা যখন পরীক্ষা দিবেন তখন দেখবেন যে আপনি যখন 4 ঘন্টা পরীক্ষার জন্য পরীক্ষা হলে বসবেন তখন দেখবেন যে আপনার হাত ব্যথা করে। এখন যদি আপনি 4 ঘন্টা পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে তুলেন তাহলে কিন্তু আপনার আর হাত ব্যথা করবে না। আমরা আমাদের পরীক্ষার লাইফে, আমাদের স্টুডেন্ট লাইফে আমরা কী করছি? আমরা 3 ঘন্টার পরীক্ষা দিয়ে অভ্যস্ত, আমরা কিন্তু 4 ঘন্টার পরীক্ষা দেই নাই। সো আমরা যারা 4 ঘন্টার পরীক্ষা দিই নাই তাদের জন্য কিন্তু প্র্যাকটিস করাটা খুব উপকারী, রাইট? তো আপনারা প্রথমত প্রশ্নগুলো লিখবেন। যারা বাংলায় দিবেন তারা বাংলায় লিখবেন, যারা ইংলিশে দিবেন তারা ইংলিশে 7টি প্রশ্ন লিখবেন। আমি যে 7টি প্রশ্ন দিব এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন। আর যেগুলো পরীক্ষা আসার মতো না, মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু সেগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করি। আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাবেটমেন্ট, মানে হচ্ছে অপরাধের সহায়তাকরণ কাকে বলে? হোয়েন কালপেবল, খুব ইম্পর্টেন্ট, হোয়েন কালপেবল হোমিসাইড, কখন নিন্দনীয় নরহত্যা বিকামস মার্ডার, মানে কখন নিন্দনীয় নরহত্যা খুনে পরিণত হয়। তাহলে 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাবেটমেন্ট, মানে অপরাধের সহায়তাকরণ কি? হোয়েন কালপেবল হোমিসাইড বিকামস মার্ডার, কখন নিন্দনীয় নরহত্যা মার্ডার হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ
summary trial. What is summary trial? তারপর হচ্ছে রাইট মানে লিখুন ট্রায়াল বিফোর ম্যাজিস্ট্রেট কোর্ট। 5 নম্বর প্রশ্ন আছে হোয়াট ইজ সামারি ট্রায়াল। সামারি ট্রায়াল কাকে বলে? রাইট লিখবেন ট্রায়াল বিফোর ম্যাজিস্ট্রেট কোর্ট। আমরা জানি যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়াটা জাস্ট এখানে লিখবেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কনফেশনাল স্টেটমেন্ট। মানে হচ্ছে কনফেশনাল স্টেটমেন্ট কাকে বলে। তারপর হচ্ছে ইজ কনফেশনাল statement to police admissible। মানে হচ্ছে কনফেশনাল স্টেটমেন্ট কাকে বলে। হোয়াট ইজ কনফেশনাল স্টেটমেন্ট মানে হচ্ছে দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য কি বা বিবৃতি কি। ইজ কনফেশনাল স্টেটমেন্ট টু পুলিশ মানে পুলিশের কাছে দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য অ্যাডমিসিবল মানে পুলিশের নিকট দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য দিলে সেটা গ্রহণযোগ্য কিনা আদালতের নিকট সেটা আপনাকে আনসার করতে হবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাডভার্স পজেশন আন্ডার লিমিটেশন অ্যাক্ট মানে হচ্ছে লিমিটেশন অ্যাক্টের আন্ডারে আপনি কি করবেন অ্যাডভান্স পজিশনটা নিয়ে বিস্তারিত বলবেন। ক্লিয়ার বিষয়টা? একই সাথে বলবেন অবজেক্টস অফ লিমিটেশন অ্যাক্ট 1908 মানে হচ্ছে একই সাথে বলবেন তামাদি আইনের উদ্দেশ্য। তার মানে 6 নম্বর প্রশ্নটা হচ্ছে যে অ্যাডভার্স পজিশন নিয়ে বলবেন আর হচ্ছে একই সাথে বলবেন অবজেক্টস অফ লিমিটেশন অ্যাক্ট 1908। 7 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়েন কখন এ পারসন ক্যান বি nominated as an advocate মানে হচ্ছে হোয়েন এ পারসন কখন একজন ব্যক্তি ক্যান বি নমিনেটেড মনোনীত হতে পারে অ্যাজ অ্যান অ্যাডভোকেট অ্যাডভোকেট হিসেবে মানে হচ্ছে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতাগুলো কি কি। একই সাথে লিখবেন ফরমেশন অফ কমিটিস অফ বার কাউন্সিল মানে বার কাউন্সিলে যে কমিটিগুলো আছে সেগুলোর ফরমেশন লিখবেন। তাহলে 7 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়েন এ পারসন ক্যান বি নমিনেটেড কখন একজন পারসন নমিনেটেড হতে পারে মনোনীত হতে পারে অ্যাজ হিসেবে অ্যান অ্যাডভোকেট একজন উকিল হিসেবে আইনজীবী হিসেবে। ফরমেশন গঠন অফ কমিটিস মানে কমিটির গঠন বার কাউন্সিল মানে বার কাউন্সিলের কমিটিগুলোর গঠন। আমরা জানি যে বার কাউন্সিলে 3 ধরনের কমিটি আছে। তাহলে 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাবেটমেন্ট অপরাধের সহায়তাকরণ কি। when culpable homicide becomes murder কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সামারি ট্রায়াল। সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার পদ্ধতি কাকে বলে। রাইট ট্রায়াল বিফোর ম্যাজিস্ট্রেট কোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে বিচার প্রক্রিয়া লিখুন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কনফেশনাল স্টেটমেন্ট দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য কি। ইজ কনফেশনাল স্টেটমেন্ট টু পুলিশ অ্যাডমিসিবল মানে হচ্ছে পুলিশের নিকট দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য গ্রহণযোগ্য কিনা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাডভান্স পজিশন আন্ডার লিমিটেশন অফ 1908 মানে হচ্ছে অ্যাডভান্স পজিশন বলবেন যেটা লিমিট তামাদি আইনে বলা আছে। অবজেক্টস অফ লিমিটেশন অ্যাক্ট মানে হচ্ছে তামাদি আইনের উদ্দেশ্যগুলো বলবেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়েন এ পারসন ক্যান বি নমিনেটেড কখন একজন পারসন মনোনীত হতে পারে
অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসেবে ফরমেশন অফ কমিটিস অফ বার কাউন্সিল, মানে বার কাউন্সিলের যে কমিটিগুলো আছে সেটার গঠন পদ্ধতি আলোচনা করবেন। তাহলে আমরা দেখলাম যে এখানে আমাদের প্রশ্ন আছে কয়টি? 8টি, একটা ভুলে বেশি হয়ে গেছে। তো আপনারা এই 8টি প্রশ্ন থেকে 7টি প্রশ্নের উত্তর দিবেন, মানে একটা অপশন থাকলো। 8টি প্রশ্ন থেকে 7টি প্রশ্নের উত্তর দিবেন। অবশ্যই পেনাল কোড, সিপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, এই 4টা প্রশ্ন কিন্তু আপনাকে উত্তর করতেই হবে। আপনি অন্য জায়গা থেকে একটা কমাবেন, কিন্তু এই 4টা সাবজেক্ট থেকে আপনাকে প্রশ্ন উত্তর করতেই হবে। কারণ হচ্ছে এগুলো একটু কঠিন সাবজেক্ট, এগুলো প্র্যাকটিসে আপনাকে রাখতেই হবে। তাহলে 8টি প্রশ্ন থেকে আপনারা 7টা প্রশ্ন উত্তর দিবেন। এটা হচ্ছে আমাদের মডেল টেস্ট নাম্বার 4। মডেল টেস্ট নাম্বার 5 আপলোড দেওয়ার আগে আপনারা এই প্রশ্নটি সলভ করে ফেলবেন এবং আপনাদের পরীক্ষা কেমন হলো, আপনারা 4 ঘন্টায় কতটি প্রশ্ন উত্তর দিতে পারছেন, প্রশ্ন কঠিন হয়েছে না সহজ হয়েছে, নাকি বার কাউন্সিলের এর সাথে সহজ প্রশ্ন আসবে, আপনারা সমস্ত বিষয়ে মতামত দিবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমি পরবর্তী ভিডিও বানাবো। কারণ চ্যানেলটি হচ্ছে আপনাদের জন্য, চ্যানেলটি হচ্ছে বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতির জন্য। তাহলে আপনাদের মতামতকে অগ্রাধিকার দিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে আমার চ্যানেলের উপর ডিপেন্ড করে আপনি বার কাউন্সিল রিটেন পরীক্ষা দিতে পারবেন এবং কনফিডেন্টলি দিতে পারবেন। আর আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আমার চ্যানেলে যে মেডিসিনের উপর ভিডিও আছে, মানে আছে বার কাউন্সিল লিখিত পাশের মেডিসিন, বার কাউন্সিল পিলি পাশের মেডিসিন, জুডিশিয়ারিতে পাশের মেডিসিন, এরকম কিন্তু ভিডিও আছে। এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। একটাই উদ্দেশ্য, আপনার কনফিডেন্টকে হাই করা। আপনি যে ভয় পাচ্ছেন যে আইন পড়া অনেক কঠিন, আইনে অনেক পাশ করা যায় না, এই জিনিসটা আপনার মধ্যে কাজ করবে না আশা করি সেই ভিডিওগুলো দেখলে। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর প্লিজ যারা উপকৃত হন তার অন্তত 5 জন মানুষের সাথে আমার চ্যানেলটি শেয়ার করুন, কারণ সবাই দেখলে আমার নিজেরও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।